গো লাইভ দিয়েছেন? হুম আসতেছে। আচ্ছা, লাইভ অন ফেসবুক তো ওই যে চলে আসছে, হ্যাঁ আসতেছে। এই যে এবার আসছে। হুম। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ারটা দিই আগে। হ্যাঁ, আমি মিউট করে দিলাম নাকি? ঠিক আছে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন? হুম, তো শোনা যাচ্ছে তাই তো? স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন আমি যে স্ক্রিন শেয়ার দিয়েছি, এটা করোনারি আর্টারি ডিজিজের এটা ফাইলটা দেখা যাচ্ছে? ওকে, গুড। ওকে, দেন লেটস স্টার্ট। আচ্ছা, গতদিন আমরা ওই যে করোনারি আর্টারি ডিজিজ, আই থিংক আমরা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, ইনভেস্টিগেশন পর্যন্ত। তো আমরা তাহলে ওইখানেই চলে যাই। ইনভেস্টিগেশনে আমরা এই যে ইসিজি নিয়ে ডিসকাস করছিলাম। মনে আছে গত ক্লাসটা করছিলেন আপনারা আমার সাথে? বলেন তো, একটা পেশেন্ট সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে আসলো, ঠিক আছে? সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে আসছে, যেটা রেডিয়েট করতেছে লেফট আর্ম শোল্ডারের দিকে। আপনি চটপট ইসিজি করলেন, ইসিজি করে দেখলেন লিড 2-3 এভিএফ এ এসটি ডিপ্রেশন। এটা কি হবে? জুম করলে ভালো হয়। আচ্ছা,
2-3 এভিএফ এ এসটি ডিপ্রেশন পাইলেন, এটা কি হবে? ইয়েস, গুড, ইনফেরিয়র এমআই। ওকে, তাহলে তো মনে আছে না? আচ্ছা, এখন ইসিজি করার পরে, ঠিক আছে, ইসিজি করার পরে যখন আপনি দেখলেন যে এটা কার্ডিয়াক লাইনে যাচ্ছে, কোনো একটা কার্ডিয়াক ইভেন্ট হইতে পারে, দেন যেটা করতে হবে সেটা হলো পেশেন্টকে অ্যাডমিট দিতে হবে। পেশেন্টকে আমরা অ্যাডমিট দিব কোথায়? সিসিইউতে, তাই তো? যেহেতু আমি সাসপেক্ট করতেছি ইট মাইট বি এ কেস অফ এমআই। এখন কথা হইলো সিসিইউতে অ্যাডমিট করার পরে এরপরে আমরা আবার কি কি করব? ঠিক আছে, তো আমরা কি করব, যে আমরা কিছু ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করব, এর মধ্যে কার্ডিয়াক বায়োমার্কার। ওকে, আচ্ছা একটু আমি কি পিডিএফ ফাইলটা ওপেন করছি? আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি, হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, এইটা পিডিএফ ফাইলটা, এই এবার আরো ক্লিয়ার দেখা যাবে। হ্যাঁ, এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছিল না, আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করছিলাম, ঠিক আছে, এই কারণে ক্লিয়ার দেখা যাচ্ছিল না। এবার ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, সো হোয়াট আই ওয়াজ সেইং, যে আমি সিসিইউতে অ্যাডমিট দিলাম, দেওয়ার পরে আমি কি করব, যে কার্ডিয়াক বায়োমার্কার গুলো চটপট দেখবো, ঠিক আছে। এখন এর মধ্যে কার্ডিয়াক যে বায়োমার্কার গুলো আছে, দ্যাট ইজ এনজাইমস, এর মধ্যে কি কি আছে? মেইনলি আমরা যেটা দেখি সেটা হলো ট্রপোনিন টি আর আই। অ্যাকচুয়ালি আমরা ট্রপাইটাই দেখি যেটা অ্যাভেলেবল, ঠিক আছে, ট্রপোনিন আই। আচ্ছা, এর সাথে আমরা রুটিন ইনভেস্টিগেশন সিবিসি, ইএসআর, সিআরপি, লিপিড প্রোফাইল এগুলো আমরা দিয়ে দিব রিস্ক ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন ছবি আস্তে আস্তে ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি মাত্র শেয়ার দিলাম তো, ক্লিয়ার হবে, একটু ওয়েট করেন। আসলে জিনিসটা হলো জুম থেকে তারপরে ফেসবুকে যাচ্ছে, তো এই কারণে ক্লিয়ার হতে একটু সময় লাগতেছে আর কি। হ্যাঁ, একটু 1 মিনিট, ডায়াগ্রামগুলো ইম্পর্ট্যান্ট, একটু ক্লিয়ার হোক। আচ্ছা, এখন আমরা ইউজুয়ালি ট্রপোনিন আইটা দেখি হুইচ ইজ অ্যাভেলেবল। হচ্ছে, আসছে স্ক্রিন? হুম, 1 মিনিট, আমি সবই বলবো। হ্যাঁ, কার্ডিয়াক বায়োমার্কার গুলো আমি ডিটেলসে যাব, ইন্টারপ্রিটেশন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু মানে স্ক্রিনটা আসছে কিনা, আমি যেটা শেয়ার দিয়েছি এটা স্ক্রিনটা আসছে? আচ্ছা, একটু আমি দেখতেছি জানা। আচ্ছা, আমি আরেকবার শেয়ার দিই। হ্যাঁ,
নেটের প্রবলেম হচ্ছে সম্ভবত। এবার আসছে না? ওকে, গুড। সো আমি যেটা বলছিলাম যে ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হলো ট্রোপোনিন আই। তো এছাড়াও আরো কিছু বায়োমার্কার আছে, সেগুলো আমি ডিটেলসে যাব। তো হোয়াট হ্যাপেন্স, আচ্ছা, আমরা এই, আচ্ছা আমাকে আমি আগে বায়োমার্কারের কি কি আছে সেই বায়োমার্কারগুলো আমরা আগে ডিসকাস করি। কার্ডিয়াক সেল যখন ড্যামেজ হয়, ঠিক আছে, তো কার্ডিয়াক সেলের স্ট্রাকচারাল কিছু প্রোটিন আছে, যেমন মায়োগ্লোবিন, ঠিক আছে, আর কিছু আছে যেগুলো সেলের ভিতরে থাকে সাইটোপ্লাজমে, লাইক সিকেএমবি একটা এনজাইম, ঠিক আছে, ক্রিয়েটিনিন কাইনেস। আর ট্রোপোনিন এইটা কি, এইটাও আসলে স্ট্রাকচারাল কম্পোনেন্টই। ট্রোপোনিনটা এইটা হলো যে মাসল সেলের ভিতরে আপনারা জানেন যে অ্যাক্টিন এবং মায়োসিন দুইটা কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। অ্যাক্টিনটা হলো থিক ফিলামেন্ট, আর মায়োসিনটা হলো সরি, অ্যাক্টিনটা হলো থিন ফিলামেন্ট, মায়োসিনটা হলো থিক ফিলামেন্ট। এখন এই অ্যাক্টিনের মধ্যে আবার ট্রোপোনিন কমপ্লেক্স থাকে, ঠিক আছে, ট্রোপোনিন আই টি সি এগুলো বিভিন্ন কমপ্লেক্স আছে। তো যখন মাসল সেল ড্যামেজ হয় তখন এই ট্রোপোনিন গুলাও রিলিজ হয়ে ব্লাডে চলে আসে। ওকে, তো এছাড়াও ওই যে এএসটি একটা এনজাইম আছে, এগুলো যাই হোক এগুলো অত ভাইটাল না। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে একেবারে ইনিশিয়ালি কোন এনজাইমটা ব্লাডে আসে। কার্ডিয়াক মায়োসাইট ড্যামেজ হওয়ার পরে হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনাদের যে কনসেপ্ট আছে সেখান থেকে বলেন যে একটা কার্ডিয়াক মায়োসাইট ড্যামেজ হওয়ার পরে কোন বায়োমার্কারের লেভেলটা আগে বাড়ে, বা কোন এনজাইমটা বা কোন কম্পোনেন্টটা আগে ব্লাডে আসে? এই যে মায়োগ্লোবিন, সিকেএমবি, ট্রপ আইটি, এএসটি, এর মধ্যে কোনটা সবার আগে ব্লাডে আসে? প্লিজ রেসপন্ড। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, যদি কন্ট্রোল প্লাস এইচ দেন তাহলে পিডিএফটা মনে হয় ফুল স্ক্রিন হবে। I think। কন্ট্রোল প্লাস যদি এইচ দিব, প্রয়োজন হয়। কি জি, হবে? পিডিএফটা ফুল স্ক্রিন হবে। ও, ফুল স্ক্রিন হবে, আচ্ছা। না, পিডিএফটা ফুল স্ক্রিন হলে আমি তো ইয়ে করতে পারবো না, ওই যে হাইলাইট করতে পারবো না। ওকে, ঠিক আছে, হাইলাইটও এরকমই থাক। করতে পারবে। হ্যাঁ, হাইলাইট করতে হবে তো, এই কারণে। ওকে, হ্যাঁ, আচ্ছা। তো হ্যাঁ, হোয়াট ইজ ইউর অ্যান্সার? ইয়েস, খালেদ মাহমুদ, জিহাদ লস্কর, ইয়েস, ইউ আর রাইট, মায়োগ্লোবিন। Because myoglobin is a directly structural component of your sarcolemma, ঠিক আছে। তো এই কারণে মাসল সেল ড্যামেজ হলে সবার আগে ব্লাডে যেটা আসে সেটা হলো মায়োগ্লোবিন। আচ্ছা, একজন জডিট, ইয়া, আই ক্যান আন্ডারস্ট্যান্ড বিকজ, বাট ইফ আই conduct this session thoroughly in English, Bangladeshi students or and doctors will not be able to catch my uh, uh, catch me clearly. Okay, so I think you continue. আমি English Bangla mix করেই বলবো, you just continue. Okay, I think you will be able to understand. But I mean, if I thoroughly conduct this session in English, many topics will not be able to will not be comprehensible for many of our students. Okay, anyhow, so যেটা আমি বলছিলাম যে সবার আগে মায়োগ্লোবিনটা ব্লাডে রিলিজ হবে, বিকজ দিস ইজ ডিরেক্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট। বাট এইটার খুব একটা ডায়াগনস্টিক ইম্পর্টেন্স নাই, বিকজ মায়োগ্লোবিন ইজ এ নন স্পেসিফিক মার্কার। বডির যে কোনো মায়োসাইট, সেটা কার্ডিয়াক মায়োসাইট হোক বা স্কেলেটাল মায়োসাইট, যে কোনো জায়গায় যদি মায়োলাইসিস হয়, মায়োগ্লোবিন ক্যান রাইজ। সো দিস ইজ নন স্পেসিফিক, এই কারণে মায়োগ্লোবিনটা আমরা খুব একটা ইউজ করি না। বাট হোয়াট উই ইউজ সেটা হলো ট্রোপোনিন। ট্রোপোনিনের আমি একটু আগে বলছিলাম যে ট্রোপোনিনটা হলো থিন ফিলামেন্টের পার্ট।
এই ট্রোপোনিন আইটিসি 3 ধরনের আছে, যেটা আমরা জানি যে কার্ডিয়াক মাসল কন্ট্রাকশনের সাথে ডিরেক্টলি রিলেটেড। এখন এই ট্রোপোনিনটা দেখেন এইটা রাইজ করা শুরু করে 4 to 6 আওয়ার্স আফটার অ্যান এমআই। এখন এই ট্রোপোনিন, আমরা যদি একটা পেশেন্ট একটা কার্ডিয়াক ইভেন্ট নিয়ে আসলো, বললো যে আধা ঘন্টা আগে মানে ব্যথা শুরু হয়েছে, ওই সময় যদি আমরা দ্রুত মানে ট্রোপোনিনটা করি, তো দেখা যাবে যে পেশেন্টের ট্রোপোনিন মেবি নর্মাল। এরকম আমি কিন্তু পেশেন্ট দেখেছি হসপিটালে, যে ডিরেক্ট মানে খুব দ্রুত চলে আসছে পেশেন্ট, আসার পরে ইসিজিতে ফাইন্ডিংস আছে কিন্তু ট্রোপোনিন ইজ নর্মাল। হ্যাঁ, অবভিয়াসলি নন এসটি এলিভেটেড, সরি, ট্রোপোনিনটা নর্মাল, ওইটা দেখে কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে যেতে পারি যে তাহলে হয়তো তার কার্ডিয়াক ইভেন্ট নাও হইতে পারে। বাট আমাদের কিন্তু এটা মানে মাথায় রাখতে হবে যে ট্রোপোনিনটা 4 to 6 আওয়ার পরে রাইজ হওয়া শুরু করে। ওকে, এবং এটার রেস্ট থাকে প্রায় 7 to 10 ডেজ। ঠিক আছে, আচ্ছা। আর সিকেএমবি এইটা 2 to 6 আওয়ার্স পরে রাইজ করে, এবং এটা কিন্তু দেখেন খেয়াল করে 2 to 3 ডেজ এলিভেটেড থাকে। নাও মাই কোশ্চেন টু ইউ স্টুডেন্টস অ্যান্ড ডক্টরস, যে যেখানে আছেন, try to communicate with me, okay, and try to respond. These are very, very vital in your clinical life and also in exam purposes. In any type of foreign exams or any type of higher exams, you will need this topic. Now tell me, একটা পেশেন্টের আচ্ছা আমি অন্যভাবে জিজ্ঞেস করি, এই যে সিকেএমবি, এইটা আমি বললাম যে 2 to 3 ডেজ পর্যন্ত এলিভেটেড থাকে আফটার অ্যান এপিসোড অফ এমআই। এটার কি কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে? এই সিকেএমবি যে 2 to 3 ডেজ এলিভেটেড থাকে, কিন্তু ট্রোপোনিনটা আমরা দেখতেছি 7 to 10 ডেজ এলিভেটেড থাকে, এইটার কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে কিনা? এই কনসেপ্টটা আপনারা কোথায় অ্যাপ্লাই করতে পারেন? টু আইডেন্টিফাই হোয়াট? এটা যে পারবে সে 100টা থ্যাঙ্কস পাবে আমার কাছ থেকে। সিকেএমবি এই যে মাত্র 2 থেকে 3 দিন এলিভেটেড থাকে, এটার কোনো ইম্পর্টেন্স আছে? Yes, good. Arif Afsar, yes, many many thanks. Reinfarction, ঠিক আছে, to identify reinfarction, yes, because দেখেন ট্রোপোনিন 7 to 10 ডেজ এলিভেটেড থাকে। এখন অনেক পেশেন্ট আছে যে আজকে এমআই হইলো, হয়ে সে একটু স্টেবল হইলো, আমরা থ্রম্বোলাইটিক্স বা পিসিআই যাই হোক যেটাই করি না কেন, করার পরে দেখাচ্ছে সে ইমপ্রুভ করলো 2-1 দিনের মধ্যে, বাট অন দ্য থার্ড ডে হি ডেভেলপস অ্যানাদার এমআই। হইতে পারে না যে একটা থ্রম্বাস ডিসলস হয়ে এলএডি কে ব্লক করছিল, এবার যে ব্লক করলো আরসিএ বা এলসিএক্স, এটা তো হইতেই পারে। এই রিইনফেকশনটা আইডেন্টিফাই করার জন্য আমাদের সিকেএমবিটা কাজে লাগবে। কারণ আপনি যদি থার্ড অর ফোর্থ ডেতে ট্রোপোনিনটা দেখেন, তো ট্রোপোনিনটা কিন্তু স্টিল এলিভেটেড থাকবে, বাট দিস ইজ ডিউ টু ইয়োর প্রিভিয়াস এমআই, মানে ফার্স্ট এমআই, তাই না? ফার্স্ট এমআই এর পরে যে ট্রোপোনিনটা রেইজড হলো সেটা কিন্তু 7 to 10 ডেজ এলিভেটেড থাকবে। সো ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট যে এই ট্রোপোনিন, এই রেইজ ট্রোপোনিনটা এই রিসেন্ট এমআই নাকি ফার্স্ট এমআই এর জন্য হয়েছে। বাট ইফ ইউ সি দ্য সিকেএমবি লেভেল, সিকেএমবি তো 2 to 3 ডেজ পরে আবার নর্মাল হয়ে যাবে, এরপরে যদি আবার সেটা এলিভেটেড হয় তখন ইউ ক্যান আইডেন্টিফাই যে দিস ইজ রিইনফেকশন। সো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এই বায়োমার্কার্স থেকে এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। আপনারা যে কোনো এক্সাম দিতে যান না কেন, এর বাইরে আমার মনে হয় না কিছু আসবে। ওকে, এই কনসেপ্টগুলাই জানলেই হবে। এখন আপনি তাহলে এখন কনফার্ম হয়ে গেলেন যে এটা এসটি এলিভেটেড এমআই নাকি নন এসটি এলিভেটেড এমআই। আপনি ইসিজি এবং মার্কার দেখে মোটামুটি আইডেন্টিফাই করে ফেললেন, ঠিক আছে। এখন আমাদের প্রোটোকলটা কি হবে? আচ্ছা, তার আগে ইনভেস্টিগেশন আরো কিছু আছে, চেস্ট এক্সরে, ইকো, এনজিওগ্রাফি, এইগুলো অ্যাকচুয়ালি আমরা ইমিডিয়েট সিচুয়েশনে বা ইমার্জেন্সি সিচুয়েশনে তো আর এইগুলো আমরা করি না। আগে আমরা ম্যানেজমেন্ট শুরু করে দিই, সিসিইউতে আমরা কি করি, কার্ডিয়াক পেশেন্টের ম্যানেজমেন্ট শুরু করে দিই। তো চেস্ট এক্সরে করলে আমরা কি পাইতে পারি?
কার্ডিওমেগালি থাকতে পারে, বা অ্যাকর্ডিং টু ইটিওলজি অনেক কিছু ফাইন্ডিং থাকতে পারে। ইকো থেকে আমরা যে ফাইন্ডিংস গুলা, ইজেকশন ফ্র্যাকশন, হ্যাঁ, হার্টের ভালভিউলার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এগুলো আমরা দেখবো। আর আলটিমেটলি এনজিওগ্রাম তো আমরা করবোই, যে তার কোন আর্টারি বা কোন আর্টারি ব্রাঞ্চটা ব্লক হইলো, কত পার্সেন্ট ব্লক, ঠিক আছে, এগুলো পরে। তো এখন আসেন, ডেভিডসনে একটা ফ্লো চার্ট আছে, ঠিক আছে। এই ফ্লো চার্টটাতে কিন্তু মানে খুব ক্লিয়ার কাট একটা কনসেপশন দেয়া আছে যে আপনি কিভাবে প্রসিড করবেন একটা পেশেন্টের এমআই হইলে, ঠিক আছে। দেখেন এই ফ্লো চার্টটা আসছে কিনা। ওকে, তাহলে কি হইলো যে আমি ফার্স্টে একটা পেশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন এগুলো আমি করলাম, ইসিজি, বায়োমার্কারস এগুলো দেখলাম, ঠিক আছে। দেখার পরে আমি দেখলাম যে এটা হয় আইদার এসটিএমআই অর এনএসটিএমআই। যদি এরকম হয় তাহলে তো আমি ওই অনুযায়ী তার ম্যানেজমেন্ট শুরু করে দিব। এখন দেখা গেল যে পেশেন্টের আমি সাসপেক্ট করতেছি যে এটা কার্ডিয়াক কেস, বাট তার ইসিজি নর্মাল, বায়োমার্কারসও নর্মাল। এখন এই পেশেন্টের আমরা কি করতে পারি? এই পেশেন্টটা আমাদের যেটা করতে হবে সেটা হলো এক্সারসাইজ ইসিজি। ওকে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে একটা পেশেন্ট আমি চিন্তা করতেছি ইট মাইট বি আ কার্ডিয়াক কেস, বাট ইয়োর ইসিজি অ্যান্ড ইয়োর বায়োমার্কারস এনজাইমস আর নর্মাল, then you should go for, বা you should consider exercise ECG unless contraindicated, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, ঠিক আছে। তখন দেখা যাবে যে এক্সারসাইজ ইসিজিতে আমরা কিন্তু অনেক সময় কি পাইতে পারি, ফাইন্ডিংস পাইতে পারি। বিকজ এক্সারসাইজ যখন করবে তার বডিতে স্ট্রেস হবে, স্ট্রেস ইনডিউসড তখন ইস্কেমিয়া হবে হার্টে। ওকে, তখন কিন্তু অনেক ফাইন্ডিংস আসতে পারে। এরপরে অ্যাকর্ডিং টু প্রোটোকল আমাদের আগাতে হবে। আর যদি এরপরও সব নর্মাল থাকে, দেন এরপরও মানে এই এক্সারসাইজ ইসিজিও নর্মাল, ঠিক আছে, এরপরও যদি আমার কোনো রকম সাসপিশন থাকে তাহলে আমাদের যাইতে হবে এনজিওগ্রামে, ঠিক আছে, সিটি এনজিওগ্রাম। তো এইভাবেই আমাদের আগাতে হবে। আর ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরে যদি স্টেবল অ্যানজাইনা হয় তাহলে আমি অ্যান্টি অ্যানজাইনাল থেরাপি দিব, যদি এমআই হয় সেই অনুযায়ী আমি ট্রিটমেন্ট দিব। এখন তাহলে কি দিব? তাহলে এখন আসেন আমরা ম্যানেজমেন্টে যাই, ঠিক আছে। এই তাহলে আমি যখন দেখলাম যে দিস ইজ এসটিইএমআই, তাহলে আমাদের ট্রিটমেন্টটা একরকম, প্রোটোকলটা একরকম। আর যদি এনএসটিএমআই হয় তাহলে কিন্তু প্রোটোকল একরকম। ওকে, আচ্ছা, এই ডেভিডসনে দেখবেন কিছু কিছু বক্স আছে, ইসিজির ইন্ডিকেশন, তারপরে আপনার ইকো ইন্ডিকেশন, এক্সারসাইজ ইসিজি ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, এইগুলা কিন্তু রিটেনে আসে, ঠিক আছে। এগুলা কিন্তু পড়ে নিতে হবে, রিটেনে গুলো আসে। এখন আসেন তো এসটিইএমআই হইলে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কি? আমরা ইমার্জেন্সিতে তো অনেকেই ডিউটি করেছি যারা এখানে ডাক্তার আছেন। ইউজুয়ালি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা করি যে অ্যাসপিরিন, ক্লপিডগ্রিল, ওই যে স্ট্যাট ডোজটা দিয়ে দেবো 300 mg করে। দেওয়ার পরে তো বেশিরভাগ পেরিফেরি থেকে রেফার করে দেয় জেলা সদরে, তাই না, যেখানে সিসিইউ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল। তো এটাই করতে হবে যে অ্যাসপিরিন আমরা 300 mg মানে 4 ট্যাব 75 এর 4 ট্যাব স্ট্যাট দিয়ে দিই। ওকে, এবং সেটা চুইং করে আর কি সে খেয়ে নিবে, যাতে এটা ডিরেক্টলি দ্যাট ইজ অ্যাবজর্পশনটা যাতে একটু র্যাপিডলি হয়। মানে আমাদের সাবলিঙ্গুয়ালি যে লিঙ্গুয়াল ভেনগুলো থাকে এইগুলো তো ডিরেক্টলি আপনার হার্টের যে সার্কুলেশনটা আছে, তাই না, ভেনাস সাইডে ওইখানে চলে যায়। এই কারণে চুইং করে খাইলে এটা দ্রুত অ্যাবজর্পশন হবে, এটার অ্যাকশনটা দ্রুত হয়। এই একই কারণে কিন্তু আমরা যে জিটিএন, যেটা সাবলিঙ্গুয়াল জিটিএন দিই না পেইন কমানোর জন্য, ওই সাবলিঙ্গুয়াল জিটিএনটাও কিন্তু এইভাবেই ডিরেক্টলি অ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে এটা প্রম্পটলি অ্যাক্ট করে। ওকে, নাও আমরা এগুলো দেওয়ার পরে যেটা আমরা করি, টিকাগ্রিল আর মেটোপ্রোল, এগুলো আসলে টিকাগুলো একটা কস্টলি ড্রাগ, ঠিক আছে, আমরা তো আর ওইভাবে ইউজ করি না। আচ্ছা, এইগুলো অ্যাকচুয়ালি ওদের মানে প্রোটোকলে, ব্রিটিশ গাইডলাইন ওই প্রোটোকলে আছে, কিন্তু আমরা যেটা করি যে এসটিএমআই, ঠিক আছে, যদি এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, যদি 12 আওয়ার্সের
মধ্যে আসে, ঠিক আছে, সিমটম শুরু হওয়ার যদি উইদিন 12 আওয়ার্সের মধ্যে আসে, দেন ইউ কনসিডার পিসিআই, পারকিউটিনিয়াস করোনারি ইন্টারভেনশন, ঠিক আছে। আর যদি তার পরে আসে, দেন ইউ হ্যাভ টু কনসিডার আদার থিংস, দ্যাট ইজ থ্রম্বোলাইটিক্স অর হেপারিন এক্সেট্রা এগুলা। ওকে, আচ্ছা, নাও এই অ্যাকচুয়ালি আমাদের দেশে প্রেক্ষাপটে কিন্তু পিসিআই এটা তো অ্যাভেলেবল না। যেমন আমি এখন যশোরে আছি, তাই না, যশোরে যদি কারোর এমআই হয়, তো পিসিআই তো এখানে অ্যাভেলেবল না, তো আলটিমেটলি তাকে কিন্তু ওই থ্রম্বোলাইটিক্সই দিতে হবে, স্ট্রেপ্টোকাইনেস। ওকে, এখন আমাদের এই পেরিফেরি এই প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি এটাই করা হয়, থ্রম্বোলাইটিক্স ইউজ করা হয়। বাট এখানে কিন্তু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, কিছু পেশেন্টে কিন্তু আপনি থ্রম্বোলাইটিক্স দিতে পারবেন না। যেমন একটা পেশেন্টে যদি অ্যাক্টিভ ইন্টারনাল ব্লিডিং থাকে, লাইক কমনলি যেটা হয়, ইভেন আমি একটা পেশেন্ট এরকম পেয়েছি, একটা পেশেন্টের এরকম এমআই ছিল, কার্ডিয়াক একটা ইভেন্ট ছিল যতদূর মনে পড়ে, কিন্তু সেই পেশেন্টের আবার ম্যালেনা ছিল, বুঝতে পারছেন? তো পেশেন্টের যদি ম্যালেনা থাকে তার মানে কি অ্যাক্টিভ ব্লিডিং, তো ওই পেশেন্টকে কিন্তু থ্রম্বোলাইটিক্স আমি দিতে পারবো না। ইভেন এরকমও আমি দেখছি যে এমআই হওয়ার পরে স্ট্রেপ্টোকাইনেস দিয়েছে একটা ডোজ, দেওয়ার পরে তার একটা সেরেব্রাল একটা হিমোরেজ হয়েছে, ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ। ওকে, একটা ডোজ দেওয়ার পরে তার একটা ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ হয়েছে, এরকম আমি দেখেছি। তো এই পেশেন্টে তো এটা কন্টিনিউ করা যাবে না। এইসব পেশেন্টের ক্ষেত্রে একমাত্র ওয়ে হলো পিসিআই। এবং পিসিআই মানে অনেক স্টাডিতে এরকম দেখা গেছে যে পিসিআই ইজ ফার বেটার অর সুপেরিয়র টু স্টেপ্টোকাইনেস, বিকজ স্টেপ্টোকাইনেসের অনেক হ্যাজার্ড আছে। হ্যাঁ, এই যে দেখেন, যদি সাবঅ্যারাকনয়েড বা ইন্ট্রাসেরেব্রাল কোনো হিমোরেজের হিস্ট্রি থাকে, আনকন্ট্রোল হাইপার টেনশন, হ্যাঁ, উইদিন 1 মান্থের মধ্যে কোনো সার্জারির হিস্ট্রি যদি থাকে, কোনো ট্রমার হিস্ট্রি থাকে, অ্যাক্টিভ পেপটিক আলসার ডিজিজ অ্যান্ড প্রেগনেন্সি, তো দিজ আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ ইয়োর থ্রম্বোলাইটিক্স। তো এই কন্ট্রাইন্ডিকেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনাদের ডিসিশন নিতে হবে কিন্তু খুব প্রম্পটলি। একটা পেশেন্ট যখন ইমার্জেন্সিতে আসবে এবং আপনি দেখলেন যে এটা STEMI, ইউ আর কনসিডারিং থ্রম্বোলাইটিক্স, তো এই কন্ট্রাইন্ডিকেশনগুলো তার আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। আদারওয়াইজ আপনি একটা ডোজ দেওয়ার পরেই যদি এরকম কোনো একটা বড় ধরনের হ্যাজার্ড হয়, পেশেন্ট পার্টি উইল ব্লেম ইউ যে আপনি ইনজেকশন দিয়ে রোগী মেরে ফেলছেন, ঠিক আছে? সো দিজ আর ভেরি ক্রুশিয়াল সিচুয়েশন। এখন যদি STEMI হয় তাহলে তো আমি এইভাবে আগাবো, কিন্তু আমি দেখলাম যে নন ST এলিভেটেড এমআই, তাহলে আমাদের কনসিডার করতে হবে হেপারিন, ঠিক আছে, এনোক্সাপেরিন, বিভিন্ন ফর্মুলেশন বা বিভিন্ন নামে আছে। তো আমরা ইউজুয়ালি কি করি, সাবকিউটেনিয়াস হেপারিন, হ্যাঁ, LMW হেপারিনটা মানে বেটার চয়েস। ওইটা আমরা আম্বিলিকাসের পাশে আর কি, একবার ডান পাশে একবার বাম পাশে, এরকম 12 আওয়ারলি করে এটা আমরা কন্টিনিউ করি। ওকে, 1 ইউনিট পার কেজি এইভাবে। তো এইটাও একটা ইম্পর্টেন্স আছে, এই বডি ওয়েটের সাথে কিন্তু ম্যাচ করে দিতে হবে। দেখা যাচ্ছে যে একটা 100 কেজি ওজনের চাচা আসছে, তাকে আপনি 40 ইউনিট দিয়ে রাখলেন, হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় ইফেক্টিভ নাও হইতে পারে। ওকে, অ্যাকচুয়ালি কার্ডিয়াক ইভেন্ট তো যারা ওবেজ, তাই না, তাদেরই তো মানে বেশি হয়। একটা ওবেজ পেশেন্ট যার ওজন 80 বা 100 কেজি, তাকে তো আপনি ওই 40 ইউনিট দিলে হবে না, তাকে একটু বেশি দিতে হবে, 60 to 80 ইউনিটও দেওয়া লাগতে পারে, ঠিক আছে? তো NSTEMI হইলে কিন্তু আপনাকে এই হেপারিনটা চুজ করতে হবে। আচ্ছা, যেটা আমি ওই যে ইসিজির যখন বলছিলাম ওই সময় বলছিলাম যে ইসিজিতে আপনি ধরেন ST ইনহিবিশন পাইলেন না, আছে ST ডিপ্রেশন, ওকে, আর ট্রপাই এলিভেটেড, তাহলে তো এটা NSTEMI। তো এই ক্ষেত্রে কিন্তু থ্রম্বোলাইটিক্স ইজ নট এ চয়েস। আমি কথাটা আবারও বলতেছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। In NST elevated MI, streptokinase or thrombolytics is not the choice. You have to choose
হেপারিন। ওকে, আচ্ছা এইবার আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন। ওকে, দেখি এবার কার ব্রেন কত শার্প। I always believe you have got a beautiful brain, but you have to use it. Okay, so think. একটা পেশেন্টের সেন্ট্রাল চেস্ট পেইন, আপনি ইসিজিতে দেখলেন যে এসটি ডিপ্রেশন আছে, ওকে, বা এসটি ইলিভেশনই আছে ধরেন, আপনি এসটি ইলিভেশনই পাইলেন, কিন্তু আপনি এনজাইমস যখন করলেন তখন দেখলেন ট্রপাই নর্মাল। হোয়াট ইজ দিস? এসটি ইলিভেশন আছে কিন্তু ট্রপাই নর্মাল, এটা কি হবে? আচ্ছা হ্যাঁ, আলী মোর্তজা, ইয়েস ইউ আর ইন্টেলিজেন্ট, যে হয়তো খুব আর্লি দেখা হয়েছে। আচ্ছা ধরেন পরেই আসছে, 5-6 ঘন্টা পরেই আসছে, এরপরও নর্মাল, স্টিল নর্মাল। সিকেএমবি না, এটা অনলি 5 to 6 hours, নট ডেজ। সাবরিনা তাহসিন লিমু, দিস ইজ নট ডেজ। না ধরেন 5-6 ঘন্টা পরেই আসছে, ঠিক আছে, 5-6 ঘন্টা পরে আসছে, স্টিল ইউ আর গেটিং এলিভেশন। আচ্ছা পেরিকার্ডাইটিস এটা একটা রেয়ার পসিবিলিটি। ধরেন যে আমি একদম ওই টেরিটরিতেই পাইলাম, হয়তো আমি V1 থেকে 4-এ এলিভেশন পাচ্ছি, মানে আমি সাসপেক্ট করতেছি দিস ইজ এনজাইনা লাইনেরই কিছু, কিন্তু এনজাইমস নর্মাল। স্পেকট্রামগুলো চিন্তা করেন, করোনারি আর্টারি ডিজিজের স্পেকট্রামগুলো চিন্তা করেন। কেন ইট মে বি এ কেস অফ আনস্টেবল এনজাইনা। ইয়েস, গুড, এক্সেপশনাল সাব্বির, আপনি একটা সুন্দর এক্সেপশনাল অ্যান্সার দিছেন, আনস্টেবল এনজাইনা। সূর্য অধিকারী, ইয়েস, নাও ইউ আর, ইয়েস রাইট, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক নাও। যে স্টিল এখনো তার ইনফাকশন শুরু হয়নি, ঠিক আছে, কিন্তু আমি যখন ইস্কেমিয়া যখন হচ্ছে তখন তো আমি ফাইন্ডিংস পাবো ইসিজিতে, তাই না? এসটি ডিপ্রেশন বা ইলিভেশন এইগুলো তো আমি পাবো, কিন্তু নেক্রোসিস শুরু হওয়ার জন্য তো আমাকে 100% ব্লক হইতে হবে, অ্যান্ড একটা ডিউরেশন লাগবে। ওকে, ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা দিস ইজ অলসো ক্যান বি কনসিডার্ড, বাট আমি কিন্তু অলরেডি বলেছি যে তার পেইনটা 5-6 ঘন্টা আগে শুরু হয়েছিল। ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা হইতে হলে যখনই পেইনটা শুরু হবে ঠিক তখনই যদি আমরা ইসিজি করি আমরা ফাইন্ডিংসটা পাবো। ওকে, ইউজুয়ালি মানে যেটা হয় যে এসটি ডিপ্রেশনটা আগে আসে, এলিভেশনটা পরে, বিকজ আপনারা, আচ্ছা আমাকে একটা জিনিস আরেকটা কোশ্চেনের অ্যান্সার দেন, সেটা হইলো এই ইনফার্কশনটা, ঠিক আছে, হার্টের যে লেয়ারগুলো আছে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, কোন লেয়ার থেকে ইনফার্কশনটা শুরু হয়, কোন দিক দিয়ে শুরু হয়, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম নাকি এপিকার্ডিয়াম? কোন লেয়ার থেকে শুরু হয় ইনফার্কশন? হার্টের মধ্যে কিন্তু ব্লাড ভরা, এন্ডোকার্ডিয়াম ডিরেক্টলি কন্ট্যাক্টে আছে ব্লাডের, তাই না? তাহলে কোন দিক দিয়ে ইনফেকশনটা শুরু হবে? আলী মোর্তজা, আর ইউ শিওর? এন্ডোকার্ডিয়াম তো ডিরেক্টলি ব্লাডের কন্ট্যাক্টে থাকে। এইবার এইবার মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, এবার বাকিরা মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম বলতেছে, বাট আলী মোর্তজা ইজ রাইট, আলী মোর্তজা ইজ 100% রাইট। ইনফেকশন শুরু হয় সাব এন্ডোকার্ডিয়াল রিজিয়ন থেকে,
মানে এন্ডোকার্ডিয়ামের দিক দিয়ে, ঠিক আছে? এটার একটা মিস্ট্রি আছে, একটা রহস্য আছে, ঠিক আছে? আলী মোর্তজা গুড, এটার একটা রহস্য হইল যে করোনারি আর্টারির ব্রাঞ্চগুলা এইগুলা যায় এপিকার্ডিয়ামের কাছ দিয়ে, বুঝতে পারছেন? করোনারি আর্টারির ব্রাঞ্চগুলো যায় এপিকার্ডিয়ামের নিচ দিয়ে বা এটার ভিসিনিটি দিয়ে। এই কারণে যদি কোনো আর্টারি ব্রাঞ্চ ব্লক হয়, তাহলে কোন হার্টের কোন লেয়ারটা সবচেয়ে ডিস্ট্যান্ট ফ্রম দ্য করোনারি আর্টারি? যেহেতু এটা এপিকার্ডিয়ামের দিকে আছে, তাহলে অবভিয়াসলি এন্ডোকার্ডিয়ামটা সবচেয়ে ডিস্ট্যান্ট। সো দ্য আনসার উইল বি এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? এন্ডোকার্ডিয়াম সবার আগে অ্যাফেক্টেড হবে, তারপরে মায়োকার্ডিয়াম, দেন এপিকার্ডিয়াম। ওকে, দিস থিংস আর ইম্পর্ট্যান্ট বিকজ ইসিজিতে আমরা যখন ফাইন্ডিংসগুলো পাই, ওকে, প্রথমে ওই যে বললাম না যে এসটি ডিপ্রেশনটা পাবো, বিকজ ওই আপনারা এইগুলা ইসিজির আসলে লেকচার যখন হবে বা আমরা যখন আলাদা করে ওয়ার্কশপ যখন করি, তখন কিন্তু মেকানিজমগুলা বলা হয়। হ্যাঁ, ইসিজিতে ডিরেকশনটা কিন্তু উল্টা। ইনফাকশন যেদিক দিয়ে শুরু হচ্ছে, ইসিজিতে যে ফাইন্ডিংসগুলো আসে সেটা কিন্তু ডিরেকশনটা উল্টা হয়। এটা অ্যাকচুয়ালি পিকচারটা না দেখালে আসলে বোঝানো যাবে না, ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট ছিল, আমি এর জন্য ডিসকাস করলাম। আচ্ছা, এরপরে নাও পেশেন্ট স্টেবল হইল, ঠিক আছে? স্টেবল হওয়ার পরে আমরা যখন তাকে ছুটি দিব বা ডিসচার্জ দিব, তখন আমরা কি কি ড্রাগস দিব? তো কিছু লাইফস্টাইল অ্যাডভাইস তো দিবই, তাই না? ডায়েটারি অ্যাডভাইস, শাকসবজি বেশি খাবে, চর্বি টর্বি কম খাবে, ওয়েট কন্ট্রোল করবে। আচ্ছা, স্মোকিং অ্যাভয়েড করতে হবে। স্মোকিং ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য প্যাথোজেনেসিস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাগ্রাভেট করলে করোনারি আর্টারি ডিজিজও রিস্ক বেড়ে যাবে। রেগুলার এক্সারসাইজ করবে, ঠিক আছে? ডেইলি ধরেন যে 30 মিনিটস সে হাঁটাহাঁটি করলো বা সুইমিং, সাইক্লিং এগুলো করলো, ওকে, উইকলি 6 ডেজ এরকম। আচ্ছা, এরপরে আমরা কি কি ওষুধ দিব তাকে? ওষুধের মধ্যে অবভিয়াসলি একটা অ্যান্টিপ্লাটিলেট দিব, তাই না? অ্যাসপিরিন অর ক্লপিডগ্রিল। বাট আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ইকোস্প্রিনটাই দিই, বিকজ ক্লপিডগ্রিল ইজ কস্টলি, ঠিক আছে? বা যাদের একটু এবিলিটি আছে, যাদের সামর্থ্য আছে, তাদেরকে আমরা কম্বিনেশনও দিই, ঠিক আছে, ইকোস্প্রিন প্লাস। আচ্ছা, এখন অ্যান্টিপ্লাটিলেটের কথাটা যখন আসলো, তখন আমি আর একটু ডিটেলসে যেতে চাচ্ছি, ঠিক আছে? ধরেন একটা পেশেন্ট আসছে, 50 বা 60 ইয়ার্সের একটা পেশেন্ট আসছে, তার এমআই না, তার ধরেন স্টেবল অ্যানজাইনা। হ্যাঁ, তো এই পেশেন্টের ক্ষেত্রে আমি অ্যান্টিপ্লাটিলেট দিব কিনা সেটা জাজ করার জন্য আমাদের কি করতে হয়, একটা স্কোর আছে। এই স্কোরটার নাম কি বলতে পারেন কেউ? কোন পেশেন্টকে আমি অ্যান্টিকোয়াগুলেশন দিব বা দিব না, এই স্কোরটার নাম কি? একটা পেশেন্টকে আমি অ্যান্টিপ্লাটিলেট বা অ্যান্টিকোয়াগুলেন্ট দিব কিনা এটা জাজ করার জন্য, ইয়েস, গুড, মোহাম্মদ আব্দুল্লাহ, চার্জ ভার্স স্কোর, ঠিক আছে? চার্জ ভার্স স্কোর দেখে উই ক্যান আইডেন্টিফাই যে এটা আমি দেব কিনা। এই স্কোরটা আপনারা একটু দেখে নিন। সিতে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, এইচতে হাইপার টেনশন, এইচ এটা যদি 75-এর বেশি হয় তাহলে কিন্তু 2 পয়েন্টে কিন্তু 2। ডায়াবেটিসের হিস্ট্রি আছে কিনা, প্রায়র কোনো ইসকেমিক ইভেন্টের হিস্ট্রি আছে কিনা, ভাস্কুলার ডিজিজ, তারপরে এইজ যদি 65 to 74 হয় তাহলে 1, ওকে, আর 75-এর বেশি হলে 2, আর সেক্স যদি ফিমেল হয় তাহলে 1 পয়েন্ট। হ্যাঁ, এখন এইটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হলো যদি স্কোর 0 হয়, যে এর মধ্যে আমি কোনো রিস্ক ফ্যাক্টর তার পাইলাম না, যেমন 35 ইয়ার্সের একটা পেশেন্ট আসলো, একটা ইয়াং পেশেন্ট, তার এনজাইনা লাইক পেইন, ঠিক আছে, তার সবকিছু নর্মাল, কোনো হাইপার টেনশন,
ডায়াবেটিস কোনো হিস্ট্রি নাই, প্রায়র কোনো ইসকেমিক ইভেন্টেরও হিস্ট্রি নাই, তো তাকে কিন্তু আমি আই ওন্ট প্রেসক্রাইব এনি অ্যান্টিপ্লাটিলেট অর অ্যান্টিকোয়াগুলেন্ট। ওকে, আচ্ছা, বাট স্কোর যদি 1 হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ওরা বলছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে, প্রেফার টু অ্যাসপিরিন। ঠিক আছে, আর যদি 2 বা তার বেশি হয় তাহলে অবভিয়াসলি তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। ঠিক আছে, এই স্কোরটা দেখে কিন্তু আমরা মানে জাস্টিফাই করতে পারি আর কি। আচ্ছা, এরপরে বিটা ব্লকার পোস্ট এমআই, একটা পেশেন্টকে অবভিয়াসলি বিটা ব্লকার দিতে হবে। ঠিক আছে, এসিআই অর এআরবি অলসো দিতে হবে, বিকজ এটা ভেন্ট্রিকুলার রিমডেলিংটাকে প্রিভেন্ট করে। কারণ আমি অলরেডি ডিসকাস করছিলাম যে একটা এমআই হওয়ার পরে হার্টের মাসলে যে, ইয়েস খালেদ মাহমুদ, ইউ আর রাইট, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনই ইউজ করি আমরা, বাট তার মানে রিস্ক অ্যাসেসমেন্ট, একটা পেশেন্টকে মানে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট যে তাকে দিব কিনা অ্যান্টিকোয়াগুলেন্ট, সেই ক্ষেত্রে আমরা এই স্কোরটা ইউজ করতে পারি। অবভিয়াসলি মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে এটা ইউজ করা হয়। ঠিক আছে, সুন্দর, আপনি একটা জিনিস পয়েন্ট আউট করেছেন খালেদ মাহমুদ, থ্যাংক ইউ। আচ্ছা, তো এসিআই অর এআরবিটা আমরা ভেন্ট্রিকুলার মাসলের যদি ড্যামেজ হয় সেখানে বিভিন্ন প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে, রিমডেলিং হবে, সেটা প্রিভেন্ট করে। স্ট্যাটিনটা আমরা দিব। আচ্ছা, স্ট্যাটিনের মেকানিজমটা মনে আছে কিনা? প্যাথোজেনেসিসে আমরা কিন্তু বলেছিলাম যে যখন আর্টারির এন্ডোকার্ডিয়ামে শেয়ারিং হয় তখন এলডিএল যে কোলেস্টেরলগুলো আছে ওইগুলা চলে আসে, এসে অক্সিডাইজড হয়, তারপরে ম্যাক্রোফেজ তাদেরকে এনগালফ করে, তাই না? তো আমরা কিন্তু দেখতেছি যে এলডিএল কোলেস্টেরলগুলাই কিন্তু এখানে কালপ্রিট, নট দ্য আদার কোলেস্টেরল। আমি কথাটা আবারও বলতেছি, অ্যাথেরোস্ক্লেরোসিসে মেজর কালপ্রিট হলো ইয়োর এলডিএল কোলেস্টেরল। তাহলে ইফ ইউ গিভ অ্যান anti-hyperlipidemic, which will be your choice? ইয়েস, শারমিন আক্তার বিথি, আপনিই বলেন স্ট্যাটিনের রোলটা কি? আপনি যদি অ্যান্টি হাইপারলিপিডেমিক চুজ করেন তাহলে হুইচ গ্রুপকে আপনি চুজ করবেন? ইয়েস, গুড, টি সাকিব, দিস ইজ এইচএমজি কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর। তো এটা লিভার সেলের মধ্যে এইচএমজি কোয়ে রিডাক্টেজকে ইনহিবিট করে, ফলে যেটা হয় যে সেলের মধ্যে কোলেস্টেরল লেভেলটা কমে যায়, তখন সেলের সারফেসে এলডিএল রিসেপ্টরগুলো এক্সপোজার বেড়ে যায় এবং ব্লাড থেকে এগুলো এলডিএল কোলেস্টেরলগুলোকে ক্যাপচার করে সেলের ভিতরে নিয়ে আসে। তাহলে কি হবে, সেলের ব্লাডে আমাদের এলডিএল কোলেস্টেরলটা কমে যাবে। ঠিক আছে, বিকজ উই নো দ্য মেজর কালপ্রিট ফর অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ ইয়োর এলডিএল কোলেস্টেরল। আচ্ছা, ইন জেনারেল আমি এখন আরেকটা কোশ্চেন করি, ইন জেনারেল কোলেস্টেরল কি বডির জন্য খারাপ না ভালো? আমরা তো কোলেস্টেরলের কথা শুনলেই মানে আমাদের মনে হয় যেন দিস ইজ এ ব্যাড থিং ফর আস। অ্যাকচুয়ালি কি তাই? কোলেস্টেরল কি আমাদের শুধু অপকারই করে, কোনো উপকার করে না? অ্যান্ড দ্য আনসার ইজ অবশ্যই করে। কোলেস্টেরল দেখেন সেলের মেমব্রেনে ফ্লুইডিটিটা মেনটেন করে, আদারওয়াইজ ইয়োর এন্ডোকার্ডিয়াম উইল বি মোর অ্যান্ড মোর ইনজিউরড বাই ইয়োর ফ্লোয়িং ব্লাড। দ্যাটস ওয়াই কোলেস্টেরল কিন্তু নট অলওয়েজ ব্যাড, যখন এটা নির্দিষ্ট লেভেলের বেশি হয়ে যাবে তখন দ্যাট উইল বি ব্যাড। ঠিক আছে, এবং কোন কোলেস্টেরলটা? দিস ইজ এলডিএল কোলেস্টেরল, বিকজ দিস এলডিএল কোলেস্টেরল টেক্স দ্য কোলেস্টেরল ফ্রম লিভার অ্যান্ড টেক্স টু দ্য পেরিফেরি। ঠিক আছে, এলডিএল কোলেস্টেরলগুলো লিভার থেকে নিয়ে এটা পেরিফেরিতে সার্কুলেশনে নিয়ে যায়। দ্যাটস ওয়াই এলডিএল কোলেস্টেরলটা ইজ দ্য ব্যাড কোলেস্টেরল। ওকে, তো এই কারণে আমাদের স্ট্যাটিনটা ইজ আওয়ার চয়েস। ঠিক আছে, স্ট্যাটিন, বিকজ ইট রিডিউসেস এলডিএল কোলেস্টেরল ইন ইয়োর ব্লাড। আচ্ছা, নাও অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি হাইপারটেনসিভ এগুলো আমরা দিব, তার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেইগুলো তো ট্রিটমেন্ট দিতেই হবে। মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটাও আমরা কনসিডার করতে পারি যদি পেশেন্টের স্টিল
রিস্ক ফ্যাক্টর, যেমন হাইপারটেনশন, তাই না? হাইপারটেনশন যদি 2 বা 3 ড্রাগস কম্বিনেশনেও যদি কন্ট্রোল না হয়, তখন কিন্তু এইগুলো আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে? স্পাইরোনোল্যাকটন, বেপ্লেরেনন, এইগুলা। দেন রিহ্যাবিলিটেশন আর আইসিডি, এগুলা অ্যাকর্ডিং টু পেশেন্ট, অ্যাকর্ডিং টু পেশেন্টস কন্ডিশন, ঠিক আছে? তো যাই হোক, ইন জেনারেল ম্যানেজমেন্ট এইগুলাই। ডোজ নিয়ে আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না, বিকজ এইগুলো আপনারা এমনিতেই প্র্যাকটিস করতে করতেই জেনে যাবেন, ঠিক আছে? তো এইভাবে আপনাদেরকে আগাতে হবে। যদি ST elevated MI হয়, ইউ ভেরি প্রম্পটলি রেফার দ্য পেশেন্ট টু CCU ফ্যাসিলিটি। তারা তখন PCI অর স্টেপ্টোকাইনেস এইগুলা দিয়ে ট্রিটমেন্ট দিবে। যদি NST MI হয় তাহলে দিবে কি, হেপারিন। আর যদি স্টেবল অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা হয় তাহলে সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট দিবে, ঠিক আছে? তো ট্রিটমেন্ট মোটামুটি এইগুলাই। এখন আমরা একটু কমপ্লিকেশনগুলো নিয়ে ডিসকাস করি, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন। আচ্ছা, গুড। ইশতিয়াক আহমেদ সাদ, স্যার, হাই TAG কি MI কজ করতে পারে? ভেরি ভেরি নাইস কোশ্চেন। আমি কিন্তু এই যে একটা সুন্দর একটা কোশ্চেন উনি করলেন, ইশতিয়াক আহমেদ সাদ। সাদ, তোমাকে আপনাকে ধন্যবাদ। এই কোশ্চেনগুলাই কিন্তু আসলে আসা উচিত, যে আমরা LDL কোলেস্টেরলের কথা বললাম, বাট আমরা কিন্তু টিজির কথা কিছু বললাম না। শোনেন, টিজি কিন্তু ডিরেক্টলি নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাথেরোস্ক্লেরোসিস। টিজি, আমরা যখন অ্যাথেরোস্ক্লেরোসিসের প্যাথোফিজিওলজিটা ডিসকাস করেছিলাম, তখন কিন্তু টিজির কোনো রোল সেখানে ছিল না। বাট হাই টিজি, ইউজুয়ালি এটা যদি 500-600-র বেশি হয় বা 1000-এর বেশি হয়, তখন ইট মে কজ প্যানক্রিয়াটাইটিস। বুঝতে পারছেন? টিজি ডিরেক্টলি প্যাথোজেনেসিস অফ করোনারি আর্টারি ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড না। এই কারণে বিভিন্ন জার্নালে এরকম আছে যে যদি একটা পেশেন্টের টিজি ধরেন 300-400 বা 500, আপনি সাসপেক্ট করতেছেন তার কার্ডিয়াক কোনো ইভেন্ট হয়েছে বা হইতে পারে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু ইউ চুজ স্ট্যাটিন, বিকজ স্ট্যাটিনের কিন্তু এই ক্ষেত্রে বেনিফিট আছে, বিকজ ইট উইল হল্ট দ্য প্রোগ্রেশন অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। কিন্তু এন্টি হাইপারলিপিডেমিক হিসেবে যখন আপনি কখন টিজিটা কমানোর চিন্তা করবেন, সেটা হচ্ছে যদি টিজি লেভেলটা অনেক বেশি হয়, 500-600-র বেশি হয়, তখন আপনি ফাইব্রেট গ্রুপের যে ড্রাগগুলো আছে, ফেনোফাইব্রেট, বেজাফাইব্রেট, এইগুলা চুজ করবেন টু রিডিউস দ্য রিস্ক অফ প্যানক্রিয়াটাইটিস। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? ইশতিয়াক আহমেদ সাদ, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আপনাকে থ্যাঙ্কস এই সুন্দর কোশ্চেনটা করার জন্য। সাদ বলেন, আপনার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যাই হোক, তো দিস ইজ দ্য কনসেপ্ট। এখন কমপ্লিকেশনগুলো আমি মানে ডিসকাস করব। ওকে, আচ্ছা, আমি কমপ্লিকেশনগুলো ডিসকাস করব। আগে আমাকে বলেন, একটা পেশেন্ট MI হওয়ার পরে ডেড হয়ে আসলো ইমার্জেন্সিতে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ? সাদ, স্ট্যাটিনটা কি করবে আপনি বলেন? স্ট্যাটিনটা LDL কোলেস্টেরলকে কমাবে। ও আচ্ছা, ওই মানে হাইপার টিজির ক্ষেত্রে, টিজি যদি বেশি থাকে সেই ক্ষেত্রে স্ট্যাটিন কি করবে? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শোনেন, বিষয়টা হলো যে টিজি লেভেল বেশি, তার মানে মোস্ট লাইকলি তার LDL কোলেস্টেরলও একটু বেশিই থাকবে। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে তাকে অ্যান্টি হাইপারলিপিডেমিক দেয়া লাগবে এবং আপনি চিন্তা করতেছেন তার কার্ডিয়াক কোনো ইটিওলজি থাকতে পারে, দেন স্ট্যাটিন ইজ প্রেফারেবল। ইয়েস, ইয়েস, গুড। খালেদ মাহমুদ, দিস ইজ VFib,
ventricular fibrillation. Most common arrhythmia in post-MI patient is ventricular fibrillation. No, not VTAC, T-Sakib, Jannat Mahi, not VT, V-Fib. Most common cause হচ্ছে V-Fib. শোনেন, বড় যখন ইএসএমএল বা এমআরসিপি এসব এক্সাম দিবেন, ওরা কিন্তু অপশনে সবই দিবে। আমি এই যে আজকে কিছু সিনারিও দেখাবো, হ্যাঁ, আমি কিছু ইএসএমএল এমআরসিপি স্টাইলের কিছু সিনারিও দেখাবো, দেখবেন আপনারা ওই সিনারিও গুলো দেখলে মানে আপনারা বুঝবেন যে ওরা যে কত ট্রিকি ভাবে কোশ্চেন করে। ইউ উইল জাস্ট বি ইন পাজলড, আপনি পুরোপুরি পাজলড হয়ে যাবেন, ঠিক আছে? সরি। তো দ্য থিং ইজ যে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা ভি-ফিব ইজ দ্য মোস্ট কমন কজ। আচ্ছা, যে কোনো অ্যারিথমিয়া হইতে পারে, ওকে? পোস্ট এমআই পেশেন্টের যে কোনো অ্যারিথমিয়াই হতে পারে, বাট মোস্ট কমন কজ অফ ডেথ ইজ ভি-ফিব। আচ্ছা, আর কি কমপ্লিকেশন হতে পারে যেটা আমি একটু আগে বললাম, রিকারেন্ট এনজাইনা বা রিইনফার্কশন, ঠিক আছে? তারপরে হার্ট ফেইলিয়ার হতে পারে। হার্ট ফেলারের অনেক মেকানিজম আছে, যেমন একটা পেশেন্টের ধরেন এমআই হয়ে ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি কমে গেল, সেখান থেকে সিস্টোলিক ফেইলিয়ার হতে পারে। আচ্ছা, এমআই হয়ে ধরেন ভেন্ট্রিকুলার সেপ্টাম বা আপনার মাইট্রাল ভালভ, ওটা মাইট্রাল ভালভের যে কাসপ, ওই কাসপগুলা আপনার রাপচার হয়ে গেল, তাই না? সেখান থেকে এমআর হবে, এমআর হয়ে সেখান থেকে হার্ট ফেইলিয়ার হতে পারে। আচ্ছা, পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস দুইভাবে হইতে পারে। একটা হলো যে যখন এমআই হয়ে, মানে যখন এসটি এলিভেটেড এমআই, যখন থ্রো ডায়ামিটার অফ দ্য হার্টের ওয়ালের যখন থ্রোলি এমআই হচ্ছে, তাই না? এসটি এলিভেশন এমআই মানে কি, তিনটা লেয়ারই, মানে ফুল ওয়ালটাই তো ইনভলভ। তো সেই ক্ষেত্রে তাহলে পেরিকার্ডিয়ামও ইনভলভ হবে, তাহলে সেখানেও কিন্তু ইনফ্ল্যামেশন হইতে পারে। তাহলে একটা হলো যে যদি ডিরেক্টলি ইনফ্ল্যামেশন হয়, সেটা হলো অ্যাকুইট পেরিকার্ডাইটিস, যেটা 2 থেকে 3 দিন পর বা 4-5 দিন পরে হয়। আর ধরেন যে কয়েক সপ্তাহ পরে যদি পেরিকার্ডাইটিস হয়, সেটা হয় সাধারণত অটো ইমিউন কারণে, ঠিক আছে? ওইটাকে আমরা কি বলি, ড্রেসলার সিনড্রোম, ওকে? প্যাপিলারি মাসল রাপচার হইতে পারে, যেটা আমি একটু আগে বললাম। ভেন্ট্রিকুলার সেপ্টাম রাপচার হইতে পারে, ইভেন ভেন্ট্রিকলের ওয়ালও রাপচার হইতে পারে, কারণ ওই যে এন্ডোকার্ডিয়ামে যেখানে এমআইটা হচ্ছে, তাই না? হ্যাঁ, ফুল থিকনেস এমআই, ওইখানে রাপচার হয়ে কি হইতে পারে বলেন তো? আচ্ছা, আমি অন্যভাবে জিজ্ঞেস করি, আমি একটা সিনারিও দিচ্ছি আপনাদের। একটা পেশেন্টের এমআই হইল, ধরেন আজকে এমআই হয়েছে, এমআই হয়ে তার এসটি এলিভেটেড এমআই হওয়ার পরে আমি দেখলাম যে ধরেন V1 থেকে V6 পর্যন্ত তার এসটি এলিভেশন, সে স্টেবল হয়ে সুস্থ হয়ে চলে গেল। কয়েক মাস পরে সে আবার এরকম চেস্ট কমপ্লেন নিয়ে আসছে, আমি দেখলাম তার ঠিক ওই লিডগুলোতেই এসটি এলিভেশন। হোয়াট ইজ দিস? এইটা যে পারবে সে কিন্তু সুপার ইন্টেলিজেন্ট। এই কোশ্চেনের অ্যান্সারটা যে পারবে তাকে আমি সুপার ইন্টেলিজেন্ট এই উপাধিটা দিব। আজকে এমআই হয়েছে, তার কিছু লিডে আমি এসটি এলিভেশন পাইলাম, কয়েক মাস পরে ঠিক সেই জোনগুলাতেই, সেই লিডগুলাতেই সেম টাইপের এলিভেশন, মানে কোনো চেঞ্জ হয়নি। ইয়েস, টি সাকিব, ভেরি নাইস, সুপার ইন্টেলিজেন্ট। আজকে টি সাকিব হলো সুপার ইন্টেলিজেন্ট। এটা হলো লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম, ঠিক আছে? ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম যদি হয় তাহলে এই এসটি এলিভেশনটা পারসিস্ট করে, ঠিক আছে? ওকে, এরপরে কমপ্লিকেশনটা হলো থ্রম্বো এম্বোলিজম। ইয়েস, হইতেই পারে, কারণ হচ্ছে যে এমআই হওয়ার পরে ভেন্ট্রিকলের ভিতরে কি হবে, ব্লাড অ্যাকিউমুলেট করবে, যেহেতু হার্ট পাম্প করতে পারতেছে না। ব্লাড যখন অ্যাকিউমুলেট করবে সেখান থেকে থ্রম্বাস ফরমেশন হবে, সেখান থেকে একটা এম্বোলিজম হইতেই পারে। এবার আপনাদের একটা কাহিনী বলি, এটা আমি ক্লিনিকে পেয়েছিলাম। একটা পেশেন্টের কি হইল, এমআই হইল, এমআই হওয়ার পরে ওইখান থেকে একটা এম্বোলিজম যে তার সেরেব্রাল সার্কুলেশনে চলে গেছে, সেখান থেকে তার ম্যাসিভ এমসিএ ইনফার্ক্ট, মানে এই যে অনেকটা সেই কাটা ঘায়ের উপর নুনের ছিটা, একটা বড় ধরনের এমআই হয়েছে,
তারপরে ওইখান থেকে যে তার এমসিএ ইনফার্ক্ট, ব্রেনে যত ইনফার্ক্ট হয় তার মধ্যে সবচেয়ে খারাপ কিন্তু এমসিএ ইনফার্ক্ট। ওকে, কারণ এমসিএ ইনফার্ক্ট হইলে এটার প্রগনোসিস সাধারণত খারাপ হয়, বেশিরভাগ পেশেন্ট সারভাইভ করে না। তো ওই পেশেন্টটাও সম্ভবত 7 দিন না 8 দিন পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেটে ছিল, এরপরে এক্সপায়ার করছিল। হ্যাঁ, এই পেশেন্টটা আসলে কিছু করার থাকে না। তো দিস থিংস ক্যান হ্যাপেন। একটা এমআই হওয়ার পরে সেখান থেকে কিন্তু থ্রম্বোএম্বোলিজম হয়ে একটা সেরেব্রাল ইভেন্টও হইতে পারে। দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ট্রিট ইউর পেশেন্ট প্রম্পটলি অ্যান্ড ভেরি র্যাপিডলি। ভেন্টিকুলার রিমডেলিং এর কথা আমি অলরেডি ডিসকাস করছি, which is prevented by ACEI or ARB. Okay, so these are your complications. I think this concludes our discussion about ACS or acute coronary syndrome. এখন আমি একটু সিনারিও গুলোতে যাই। আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, ইফতেখার এমএস থাকতে পারে, বাট আমাদের অন টপ অফ এমআই যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, তাহলে মোস্ট লাইকলি এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, থ্রম্বোএম্বোলিজম। ঠিক আছে, এমএস থেকেও থ্রম্বোএম্বোলিজম হয়, বাট ইট মোস্ট লাইকলি এক্সপ্লেনেশন হচ্ছে পোস্ট এমআই পেশেন্টের ক্ষেত্রে এইটা থ্রম্বোএম্বোলিজম। ঠিক আছে, আচ্ছা গুড। এখন এই সিনারিও, আচ্ছা দেখেন 1 নম্বর সিনারিওটা, 55-year-old মেল পেশেন্ট, তার ইসকেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি আছে, সে এখন আপনার কাছে সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে আসলো, ইসিজি করে আপনি দেখলেন তার কমপ্লিট হার্ট ব্লক। হুইচ করোনারি আর্টারি ইজ লাইকলি টু বি অক্লুডেড? বলেন। Yes, good. Heshami Rafsan, this is RCA, right coronary artery. Because right coronary supply দেয় SA node AV node কে, তাই না? In most of the cases right coronary artery SA node কে সাপ্লাই দেয়। এই কারণে সেই ক্ষেত্রে SA node ব্লক হলে আমরা জানি যে ব্র্যাডিকার্ডিয়া হইতে পারে আর হার্ট ব্লক হইতে পারে, যে কোনো হার্ট ব্লকই হইতে পারে। গুড। আচ্ছা, 2 নম্বর সিনারিওটা দেখেন, সিনারিওটা অনেক বড়। ইউএসএমএলইতে এই ধরনের কোশ্চেন থাকে, ঠিক আছে, বিশাল বড় একটা সিনারিও থাকবে, সেখান থেকে আপনাকে সর্ট আউট করতে হবে। আচ্ছা, 2 নম্বর সিনারিওটা আপনারা একটু দেখেন যে 45-year-old mildly overweight male recovering from an anterior MI develops sudden onset of sharp pain in the left side of his chest. He presented 5 days earlier with substernal chest pain and diaphoresis. He has had no dyspnea, extremity swelling or palpitation since admission. Past medical history তে কি আছে? Diabetes mellitus, mildly restless সে supine position এ restless বেশি, but pain improves when sitting up and leaning forward. His breathing is fast and shallow due to pain. Lungs clear, BP 120/78, heart rate 60. There is no change in BP upon deep inspiration. ECG তে sinus rhythm with new diffuse ST elevation. Which of the following is the most likely diagnosis? এই যে এখানে অপশনগুলো আছে, অপশনগুলো দেখে ডায়াগনোসিস বলেন। ইএসএমএলইতে কিন্তু এরকম সিনারিও থাকে, বুঝতে পারছেন? এরকম অনেক বড় বড় সিনারিও থাকে। তো সিনারিওগুলো এক একজন এক এক মেথড ফলো করে। আমি যেটা ফলো করি সেটা হলো লাস্ট লাইন ফার্স্ট। ঠিক আছে, আমি যখন ইউএসএমএলই দিয়েছিলাম, আমি যেটা করতাম লাস্ট লাইন আগে পড়তাম। ঠিক আছে, কারণ সাধারণত লাস্ট 2-1 লাইনের মধ্যেই ক্লু থাকে। আতিক রহমান, ইয়েস, দিস ইজ
অ্যাকুইট পেরিকার্ডাইটিস, ঠিক আছে? সো দ্য অ্যান্সার উইল বি অ্যাকুইট পেরিকার্ডাইটিস। তো আমি যেটা বলছিলাম যে আমি যেটা করি যে লাস্ট লাইন ফার্স্টে পড়ি। দেখেন আপনি যদি লাস্ট লাইনটা পড়েন, ইসিজিতে নিউ ডিফিউজ এসটি এলিভেশন, আমি গত লেকচারে বলেছিলাম না যে অ্যাকুইট পেরিকার্ডাইটিস এবং এমআই এর ইসিজি কিন্তু একই রকম, কিন্তু পেরিকার্ডাইটিসে কি হবে, ডিফিউজ এসটি এলিভেশন পাওয়া যায়, আর এমআই যদি হয় তাহলে নির্দিষ্ট টেরিটরিতে আমি এসটি এলিভেশন পাবো, ঠিক আছে? এবং এই পেশেন্টের কিন্তু একদম টিপিক্যাল হিস্ট্রি, যে তার 5 দিন আগে দেখেন, ঠিক টিপিক্যাল, আমি বললাম না কমপ্লিকেশনগুলো পড়ানোর সময় যে 3 to 5 ডেজ পরে অ্যাকুইট পেরিকার্ডাইটিস হয়, তাই যে 5 ডেজ পরে তার একটা এমআই হয়েছে, এরপরে 5 ডেজ পরে তার নতুন করে চেস্ট পেইন, এবং দেখেন পেইনটা ইমপ্রুভস ওয়েন সিটিং আপ অ্যান্ড লিনিং ফরওয়ার্ড, বিকজ এইসব কন্ডিশনে যেটা হয় পেরিকার্ডিয়ামের 2টা লেয়ারের মধ্যে ডিস্টেন্স বাড়ে, তাহলে ফ্রিকশন হবে না, তার পেইনটা তখন ইমপ্রুভ করবে। সো দিস ইজ টিপিক্যাল হিস্ট্রি, দিস ইজ অ্যাকুইট পেরিকার্ডাইটিস। ওকে, গুড। Now, next scenario. 64-year-old man, emergency তে আসছে, intermittent burning midline chest pain over the last 2 hours. He has never had similar pain before. ECG করলাম, ST elevation in 2-3 AVF. আমি তাকে সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন দিলাম এবং কার্ডিওলজিস্টকে কল করলাম। 3 minutes later, patient experiences lightheadedness and extreme weakness. ঠিক আছে? টেম্পারেচার ভালো আছে, বিপি কম মানে হাইপোটেনশন, পালস ঠিক আছে, রেসপিরেশন 15, পেশেন্ট ডায়াফোরেটিক, এক্সট্রিমিটিস কোল্ড, লাংস ক্লিয়ার, নো মারমার্স আর হার্ড। বেস্ট নেক্সট স্টেপ ইন ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। এটা ভেরি ভেরি ভাইটাল একটা সিনারিও, এবং ক্লিনিক্যাল লাইফে কিন্তু আপনি ইনভ্যারিয়েবলি এই সিনারিওগুলো আপনি কিন্তু পাবেন। এটাই কিন্তু ম্যাজিক অফ ইউএসএমএলই এমআরসিপি এক্সাম। আমাদের দেশের এক্সামগুলো কি মুখস্থ। আমি এফসিপিএস পার্ট 1 দিয়েছি উইদাউট এনি, মানে অ্যাকচুয়ালি মানে অত প্রিপারেশন আমি নিইনি, কিন্তু এফসিপিএস পার্ট 1 দিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানে কোনো ইভ্যালুয়েশনই অ্যাকচুয়ালি হয় না। আই এম ভেরি সরি টু সে, আপনারা অনেকেই হয়তো এফসিপিএস মানে পারসিউ করবেন তাই না ভবিষ্যতে, বাট এফসিপিএস পার্ট 1টা দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে অ্যাকচুয়ালি কোনো ধরনের ইভ্যালুয়েশনই হয় না। এখানে ওই ডেভিডসন থেকে এখান থেকে সেখান থেকে মানে তুলে দেয় বিভিন্ন টপিক আর অ্যান্সার করো মুখস্থ মতো, সেখানে কোনো জাজমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি হয় বলে আমার মনে হয় না, বা হইলেও সেটা খুব মানে ন্যারো একটা জোনের মধ্যে ইভ্যালুয়েশন হয়। বাট এই যে সিনারিওটা দেখেন, এটা কিন্তু আপনি ক্লিনিক্যাল লাইফে এরকম কিন্তু অনেক পেশেন্ট আপনি পাবেন, এবং দিস কনসেপ্টগুলা আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইন ইয়োর ক্লিনিক্যাল লাইফ। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? সিনারিওটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এক একজন এক এক অপশন বলতেছেন, তাহলে তো একটা হবেই। বি বলছে কি ইফতেকার, ইফতেকার ক্যান ইউ এক্সপ্লেন? অ্যাকচুয়ালি অ্যান্সার এটাই, অ্যাডমিনিস্টার নর্মাল স্যালাইন বোলাস। ইফতেকার ক্যান ইউ এক্সপ্লেন যে কেন আমরা নর্মাল স্যালাইন দিব? পেশেন্টের তো এমআই তাই না, তাকে স্যালাইন দিলে তার ফ্লুইড ওভারলোড হবে না, কিন্তু স্টিল আমি স্যালাইন দেওয়ার কথা কেন বললাম, বা কেন আমরা স্যালাইন দিব? ইফতেকার ক্যান ইউ এক্সপ্লেন ফর মি? আচ্ছা আমি বলি, এই পেশেন্টের হয়েছে কি দেখেন, 2-3 AVF এ ST elevation, দ্যাট ইজ দিস ইজ ইনফেরিয়র এমআই। ইনফেরিয়র এমআই এর পেশেন্ট আপনি সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন দিছেন, এটাই কিন্তু আপনি একটা মেজর মিস্টেক করে ফেলছেন, ঠিক আছে? ইনফেরিয়র এমআই এর পেশেন্টকে নেভার গিভ নাইট্রোগ্লিসারিন। কারণটা কি দেখেন, ইনফেরিয়র এমআইটা মেইনলি ইনভলভ করে রাইট ভেন্ট্রিকলকে। তো রাইট ভেন্ট্রিকলে যদি এমআই হয় তাহলে রাইট ভেন্ট্রিকল কি পাম্প করতে পারতেছে না, তাহলে কিন্তু রাইট ভেন্ট্রিকল পাম্প করতে না পারলে লাংসে ব্লাড কম যাচ্ছে এবং আলটিমেটলি লেফট সাইডেও ব্লাড কম যাবে, মানে সহজ কথা হলো প্রিলোড কম। এখন আপনি নাইট্রোগ্লিসারিন দিলে এটা মেইনলি যেটা করে যে ভেনো ডাইলেশন করে, তাই না? নাইট্রোগ্লিসারিনটা কিন্তু ভেইন, আর্টারি এবং করোনারি আর্টারি, মানে ভেইন,
সিস্টেমিক ভেইন, সিস্টেমিক আর্টারি, ইভেন করোনারি আর্টারির উপর 3 জায়গায় এর অ্যাকশন আছে, কিন্তু এটার প্রিডমিনেন্ট অ্যাকশন হলো অন দ্য ভেইনস। নাও when inferior MI occurs, রাইট ভেন্ট্রিকলে প্রিলোড কম, আপনি নাইট্রোগ্লিসারিন দিলে যেটা হবে তার প্রিলোড এমনিতেই কম, আরও কমে যাবে। তখন পেশেন্টের এমনিতেই কিন্তু দেখেন তার বিপি কম 70/50, তাই না? বা হয়তো আরেকটু বেশি ছিল, নাইট্রোগ্লিসারিন দেওয়ার পরে কি হয়েছে, প্রিলোড কমে গেছে, ফলে বিপি আরও ফল করছে এবং পেশেন্ট উইল ডেটোরিওরেট। সো এখানে তাহলে একটা কি হোম মেসেজ, ঠিক আছে? আমি একটা কাজ করি, এই যে স্টিকি নোট, হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি, নেভার গিভ GTN টু ইনফেরিয়র MI। দেখা যায় এই কথাটা সবাই একটু লিখে রাখেন যে ইনফেরিয়র MI-তে আমরা কিন্তু মানে ইউজুয়ালি MI হলেই আমরা কি সাবলিঙ্গুয়াল GTN দিতে চাই না, কিন্তু ইনফেরিয়র MI যদি হয় সেই ক্ষেত্রে আমরা দিব না, বিকজ প্রিলোড কমে পেশেন্ট আরও ডেটোরিয়েট করবে। এবং দিস ইজ দ্য অনলি কন্ডিশন ওয়ার ইউ ক্যান গিভ নর্মাল স্যালাইন। যদি ইনফেরিয়র MI হয় এবং পেশেন্টের হাইপোটেনশন, ঠিক আছে, কারণ আমরা তো চিন্তা করি যে MI এর পেশেন্টের কি হবে, MI এর পেশেন্টের আমরা যদি ফ্লুইড দিই, MI এর পেশেন্টের ফ্লুইড দিলে ফ্লুইড ওভারলোড হবে, তাহলে সেটা তো আর খারাপ হয়। কিন্তু ইনফেরিয়র MI হচ্ছে অনলি ইন্ডিকেশন যেখানে আপনি একটু ফ্লুইড দিতে পারবেন, তবে বেশি না। হ্যাঁ, ধরেন বিপি কম, আপনি 500 ml মতো নর্মাল স্যালাইন দিলেন, দিয়ে অবজার্ভ করলেন যে বিপিটা রাইজ করে কিনা, তারপরে প্রয়োজনে আর একটু দিলেন, এইভাবে। তাহলে এখানে আমাদের কি হোম মেসেজটা হচ্ছে যে আমরা ইনফেরিয়র MI এর পেশেন্টকে আমরা GTN দিব না, তাহলে এটা আরো পেশেন্টের ডেটোরিয়েট করবে পেশেন্টের কন্ডিশন। আচ্ছা, বাকি অপশনগুলো কি আপনারা জানেন? হ্যাঁ, বাকি অপশনগুলো যে IM এপিনেফ্রিন, এটা আমরা কোথায় দিই? এরকম একটা সিনারিওর পরিপ্রেক্ষিতে চিন্তা করেন তো, যে IM এপিনেফ্রিন, হ্যাঁ IM এপিনেফ্রিন, ইন্টারমাস্কুলার এপিনেফ্রিন কোথায় দিই আমরা? এনিওয়ান? ইন্টারমাস্কুলার এপিনেফ্রিন আমরা কোন সিচুয়েশনে দিই? And the answer is quick. The answer is anaphylactic shock. Yes, anaphylaxis. ঠিক আছে, ওইখানে আমরা IM এপিনেফ্রিন দিই। আচ্ছা, পেরিকার্ডিওসেন্টেসিস এইটা কোথায় দিব, এটা কোথায় কনসিডার করব? যদি কার্ডিয়াক টেম্পোনেড হয়, ঠিক আছে, MI এর পরে কিন্তু পেশেন্টের কার্ডিয়াক টেম্পোনেডও হইতে পারে, সেই ক্ষেত্রে ইমিডিয়েট পেরিকার্ডিওসেন্টেসিস লাগবে। টেম্পোরারি পেসমেকার লাগবে যদি কমপ্লিট হার্ট ব্লক হয় বা মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি ব্লক হয়। IV ডোবুটামিন, এটা হচ্ছে যদি কার্ডিওজেনিক শক, পেশেন্ট যদি কার্ডিওজেনিক শকে চলে যায় তাহলে আমরা IV ডোবুটামিন দিতে পারি। এনি হাউ, নেক্সট সিনারিওতে যাই। অনেক বড় সিনারিও, আমি অলরেডি অ্যান্সার বুঝে গেছি, ঠিক আছে। এই যে 43-year-old ম্যান, তার হচ্ছে এপিগ্যাস্ট্রিক বার্নিং পেইন। আচ্ছা, এটা আপনারা পড়েন, সিনারিওটা পড়ে অ্যান্সার দেন, আমার অলরেডি অ্যান্সার বোঝা হয়ে গেছে। এই যে এইটা হলো ক্লু, বেস্ট নেক্সট স্টেপ ইন ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। আপনারা এই সিনারিওটা পড়েন, আমার আসলে পড়ার ধৈর্য নাই এখন, এত বড় সিনারিও। না, আমি আসলে PDF ফাইল ওপেন করছি, আপনার যদি এগুলা লাগে
আমি পিডিএফ ফাইলটা আপলোড দিতে পারি গ্রুপে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিন, ঠিক আছে? শাহির আহমেদ, যদি আপনার এই লেকচারগুলো লাগে আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন। আচ্ছা, 4 নম্বর সিনারিওটার অ্যান্সার বলেন। আলী মোর্তজা, নো, নট ইকো। আর একটু ভালো করে দেখেন সিনারিওটা। 43-year-old ম্যান, হ্যাঁ, তার মনে হচ্ছে অ্যাঞ্জাইনা লাইক পেইন, তার ইসিজি নর্মাল। তা আমাদের প্রোটোকলে কি ছিল? ইয়েস, আনামুল ইমন। দ্য অ্যান্সার উইল বি এক্সারসাইজ ইসিজি, অপশন জি। দিস ইজ দ্য আনসার। ওকে, বিকজ দিস পেশেন্টের আমি সাসপেক্ট করতেছি যে এটা অ্যাঞ্জাইনা হইতে পারে বা ইসকেমিক হার্ট ডিজিজের দিকে চিন্তা করতেছি, বাট তার ইসিজি নর্মাল। তাহলে আমাদের ওই যে প্রোটোকল ছিল ফ্লো চার্টে, বেস্ট নেক্সট স্টেপ হবে এক্সারসাইজ ইসিজি। ওকে, সেখান থেকে হয়তো আমরা কোনো এভিডেন্স পাইতে পারি। ওকে, লাস্ট সিনারিও অফ টুডে। দেখেন লাস্ট লাইন আগে পড়লে কি সুবিধাটা হয়। সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন দিলাম, দেওয়ার পরে বলতেছে প্রিডোমিনেন্ট মেকানিজম রেসপন্সিবল ফর দ্য র্যাপিড পেইন রিলিফ ইন দিস পেশেন্ট। এইটুকু পড়লে বাকিটুকু কিন্তু আর পড়ার প্রয়োজন হয় না, এবং আপনার ব্রেনের উপরে লোডও কমবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ট্রিক্স। এই বিশাল বিশাল সিনারিও থাকবে, কিন্তু তাতে কিন্তু আপনার খুব বেশি বিচলিত হওয়ার কিছু নাই। ইউ জাস্ট হ্যাভ টু সর্ট আউট যে কোন লাইনটা বা কোন জায়গাটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন দিচ্ছেন, এখন বলেন মেকানিজম কি, তাহলেই তো হয়ে যায়। পুরা সিনারিও কি পড়ার দরকার আছে? আর বাকিটুকু কিন্তু আর পড়ার কোনো দরকার নাই। এখানে নাইট্রোগ্লিসারিনের মেকানিজমটাই জানতে চাচ্ছে, কারণ অপশনে তো আছেই। তাহলে কি হবে? রং। এই তো একটু আগেই আমি ডিসকাস করলাম নাইট্রোগ্লিসারিনের মেকানিজম। সবাই এ বলতেছেন কেন? করোনারি ভেসোডাইলেশন এইটা নাইট্রোগ্লিসারিনের সবচেয়ে মাইনর ইফেক্ট। মেইনলি নাইট্রোগ্লিসারিন অ্যাক্ট করে কোথায়? না, সবাই রং অ্যান্সার দিচ্ছেন কেন? নো নো, নাইট্রোগ্লিসারিন মেইনলি অ্যাক্ট করে ভেইনের উপরে, তাই না? ভেনোডাইলেশন করে। এখন চিন্তা করেন, জুরানা বিনতে ইসমাইল রৌদোশি, ইয়েস। খালেদ মাহমুদ, ইয়েস। ক্যান্সার উইল বি সি, ডিক্রিজড লেফট ভেন্ট্রিকুলার ওয়াল স্ট্রেস। হ্যাঁ, এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, ঠিক আছে? এবং ওরা কিন্তু এরকম ট্রিকি কোশ্চেনই দেয়। নাইট্রোগ্লিসারিন দিলে ভেনোডাইলেশন হবে, ভেনোডাইলেশন হলে কি হবে? প্রিলোড কমবে। এখন আপনারা সেই স্টার্লিংস ল থেকে জানেন না যে যখন প্রিলোড কমে তখন কি হয়? ভেন্ট্রিকুলার মাসলের কন্ট্রাক্টিলিটিও কমে যায়। তাহলে কি হবে? ভেন্ট্রিকুলার ওয়ালের স্ট্রেসটা কমবে। তো পেইন রিলিফটা কিন্তু এই কারণেই হয় নাইট্রোগ্লিসারিন দিলে। হ্যাঁ, প্রিলোড কমাবে, কমায় ভেন্ট্রিকলের উপরে স্ট্রেসটা কমাবে, ঠিক আছে? করোনারি ভেসোডাইলেশন এটা নাইট্রোগ্লিসারিনের ইফেক্ট, ঠিক আছে, কিন্তু এটা খুবই মাইনর ইফেক্ট। নাইট্রোগ্লিসারিন মেইনলি অ্যাক্ট করে ভেইনের উপরে, মানে প্রিলোড কমায়। দেন এটা অ্যাক্ট করে, সেকেন্ডলি এটা অ্যাক্ট করে আর্টারির, সিস্টেমিক আর্টারির উপরে। সিস্টেমিক আর্টারি ভেসোডাইলেশন করলে কি হবে? আফটার লোড কমাবে। সবশেষে এটা করোনারি ভেসোডাইলেশনও করে, তবে মেজর ইফেক্ট ইজ অন দ্য ভেনোডাইলেশন। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার করোনারি আর্টারি ডিজিজ। আমাদের লেকচার এই পর্যন্তই। তো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, you can ask.
এইগুলা ডেভিডসনে আছে সবই, হ্যাঁ ডেভিডসনে সবই আছে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর পিডিএফ ফাইলটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেন আপনারা যারা ডাউনলোড করতে চান, ঠিক আছে? তো সবাই তাহলে ভালো থাকেন। হ্যাঁ পিডিএফটা আমি দিয়ে দিব, পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব। অ্যাকচুয়ালি ডেভিডসনের একটা রিভিউ আমি লিখতেছি, হ্যাঁ এটা সেখান থেকেই লেকচারগুলো অ্যাকচুয়ালি আমি সেখান থেকেই নিচ্ছি। তো কার্ডিওলজি রিভিউটা অলরেডি লেখা শেষ, তো এটা ওইখান থেকেই নেয়া। তো বাকি চ্যাপ্টারগুলোও আমি লিখতেছি, এটা পুরাপুরি শেষ হইলে আমি এটা বই আকারে আর কি পাবলিশ করার ইচ্ছা আছে। আমি ডেভিডসনটাকে মানে এমন ভাবে সাজাচ্ছি যাতে এটা পড়তে ইজি হয়, হ্যাঁ কারণ ডেভিডসনটা ইজ ভেরি ভেরি